ধন্যবাদ জানাই আজকে আমাদের শিক্ষানবিশ আদর্শ হোমিও ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত এই ক্লাসে যারা উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী দেশ আমাদের ভারত থেকে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে যারা যোগদান করেছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমাদের আলোচনার বিষয় ঔষধ এবং অনৌষধি। এটার দ্বিতীয় পর্ব। স্যার অলরেডি একটা পর্ব ওষুধ এবং অনৌষধি নিয়ে আলোচনা করেছেন, আজকে দ্বিতীয় পর্ব। তো স্যারকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। স্যার। ধন্যবাদ ডাক্তার বিজয়। কথা বলবো, নিজের শরীরটাও খুব ভালো লাগছে আমার, একটু বৃষ্টিতে ভিজছি কলেজ থেকে ফেরার সময়। এমনি আমার কণ্ঠ ভালো না, আবার একটু গলা জ্বালানো আছে। যাই, লোকজনও তো কম, রাজি শুরু করি। তো আমরা বেসিক টু হোমিওপ্যাথি শিক্ষানবিশ, বেসিক টু অ্যাডভান্স থেকে কথা বলছিলাম। আমরা এই পর্বে ঔষধ নিয়ে কথা বলেছিলাম। ঔষধ এই অধ্যায়ে আমরা ঔষধ বা রেমেডি এবং অনৌষধি বা প্লাসিবো, তো এই প্লাসিবোর আলোচনা শেষের দিকে। তো ঔষধের আলোচনা করতে গিয়ে আমরা ঔষধের সংজ্ঞা, ঔষধের প্রধান বৈশিষ্ট্য সমূহ কি, ঔষধের সাথে কিছু কথা আমরা আলোচনা করেছিলাম। ঔষধ কিভাবে কাজ করে, তারপরে শক্তিকরণ বা ডাইনামাইজেশনটা কি ছিল, এরপরে স্কেল গুলো কি, মানে হোমিওপ্যাথি তৈরির স্কেল গুলো কি, সেখানে আমরা দশমিক ভগ্নাংশ, শততমিক ভগ্নাংশ, শততমিক পদ্ধতির ওষুধ এবং 50 সহজতম ওষুধের কথা আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা আরো দুটি পদ্ধতির স্কেলের, একটা ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং, এই দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম আগের দিনে ঔষধ মানব দেহে কিভাবে কাজ করে। মানব দেহে ঔষধ কিভাবে কাজ করে সেখানে আলোচনা করতে গিয়ে আমরা একেবারে ওই দিন আলোচনা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করতে চাই হোমিও ঔষধ ব্যবহারের সঠিক পদ্ধতি। অর্গান আমাদের কি নির্দেশনা দেয়, সেই জায়গাতে আমরা কথা বলতে চাই। আমি গ্রুপ কথা বলতে গিয়ে আমার খারাপ লাগে, কারণ আমাদের ছোট আরেকটা গ্রুপ আছে, তাদের অনুপ্রেরণা, তাদের অনুরোধেই মূলত ক্লাসগুলো করা, তারাই আসছে না ক্লাসগুলোতে। তাদের জন্য আমরা ভাবি, যারা আমাদের বিরক্ত করছে বিভিন্ন সময়, তারা আসে না এখানে। শিক্ষানবিশ ছিল, তারা তাদেরই দরকার ছিল এগুলো, বেসিক জিনিসগুলো শেখা উচিত, কিন্তু আমরা শিখতে চাই না, এটাই সমস্যা আমাদের। তো যাই হোক, আমরা অর্গাননে দেখি, বিশেষ করে অর্গাননের ষষ্ঠ সংস্করণে, তাহলে হ্যানিম্যান ঔষধ প্রয়োগ বা পদ্ধতি, যে পদ্ধতিতে ব্যবহার শিখিয়েছেন আমাদের, সেটি অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং খুব ডাইনামিক লেভেলের বা সূক্ষ্ম ভাবে। বিশেষ করে 246 থেকে 248 নম্বর অ্যাফোরিজমে এবং 272 নম্বর অ্যাফোরিজমে এই বিষয়টিকে একেবারে পরিষ্কার করছেন। এখানে 3টি অ্যাফোরিজম, 46, 47, 48 এবং 272 নম্বর অ্যাফোরিজমে ঔষধ প্রয়োগ এবং ব্যবহারের একটা পদ্ধতি নিয়ে কথা বলছি। তাহলে আমরা আগে দেখি ঔষধ প্রস্তুত প্রণালীর কথা কিভাবে বলছে। সেখানে অর্গাননের 5ম সংস্করণে
ষষ্ঠ সংস্করণে বলা হচ্ছে যে শুষ্ক বড়ি বা সূক্ষ্ম অবস্থায় শুষ্ক বড়ি জিভে দেওয়া আদর্শ পদ্ধতি নয়। আদর্শ পদ্ধতি কোনটি? সেখানে বলা হলো যে 100 ml বা 120 ml পানির মধ্যে ঔষধ নিতে হবে, তার মধ্যে 20 নম্বর পিল থেকে 10 নম্বর পিল থেকে একটি বা দুটি অনুবটিকা সেখানে মিশিয়ে ওষুধ তৈরি করতে হবে। প্রয়োজনে যাতে এটা নষ্ট না হয় বা পচে না যায়, এই জন্য তার মধ্যে রেকটিফাইড স্পিরিট দেওয়া যেতে পারে। এলো মিশ্রণের কথা বললেন। এরপরে বললেন জাতি বা শক্তি বৃদ্ধির কথা বললেন। এখানে বলা হলো যে একই বোতল থেকে বারবার ওষুধ খাওয়া আগে শিশুটিকে 8 থেকে 12 বার, 8 বার, 10 বার বা 12 বার ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দেওয়ার সপক্ষে মহাত্মা হ্যানিম্যানের যুক্তি ছিল, তিনি বললেন যে একই শক্তির ওষুধ একই অবস্থায় শরীরে প্রবেশ করলে জীবনী শক্তি বিরক্ত হয়। ঝাঁকি দিলে ঔষধের শক্তি সামান্য পরিবর্তন ঘটে, ফলে জীবনী শক্তি একে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। অনেক রাইটার বলছে বিনা বাধায় গ্রহণ করে এবং আরোগ্য ত্বরান্বিত হয়। এরপরে বললেন খাওয়ার কথা, কিভাবে খেতে হবে সেটি। এই যে ঝাঁকি দিয়ে ওষুধ তৈরি করা হলো, এই যে দ্রবণ থেকে ঝাঁকি দেওয়া হলো, ওষুধ পানিতে দেওয়া হলো, এরপরে দেওয়ার পরে ঝাঁকি দেওয়া হলো শেষেতে 8 থেকে 12 বার ক্ষেত্র বিশেষে, কখনো 8টি, কখনো 10টি, কখনো 12টি। সেই দ্রবণ থেকে, মিশ্রণ থেকে 1 চামচ পরিমাণ খাওয়ার কথা বললেন। কখন খেতে হবে? সাধারণত খালি পেটে ওষুধ সেবনের কথা বললেন। বিশেষ করে খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে বা ওষুধ খাওয়ার 15 থেকে 20 মিনিট আগে অথবা পরে কোনো খাবার খাওয়া উচিত নয়। সেবনের আর একটা পদ্ধতিও বললেন, সেটি হলো ঘ্রাণ পদ্ধতি। 284 নম্বর এবং 85 নম্বর অ্যাফোরিজমে সবসময় ওষুধ খেতেই হবে এমন কথা তিনি বলেননি। ঔষধ প্রয়োগের অন্যতম শক্তিশালী মাধ্যমও ঘ্রাণ শোকা বা ঘ্রাণ নেওয়া। বিশেষ করে রোগী যদি দুর্বল হয়, অজ্ঞান অবস্থায় থাকে, সংকটাপন্ন অবস্থায় থাকে, তাদেরকে মুখে ঔষধ খাওয়ানো সমস্যা, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় হয় ঔষধের ঘ্রাণ নেওয়াই যথেষ্ট। কারণ ঘ্রাণ নিলে ঘ্রাণের মাধ্যমে, ওষুধ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে জীবনের সঙ্গে মিশে যায় এবং কাজ শুরু করে। এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কথা আছে, ওখানে বাহ্যিক প্রয়োগের কথাও আছে। 285 নম্বর অ্যাফোরিজমে একটু আছে সেখানে। সাধারণত মালিশ
করা নিষেধ হোমিওপ্যাথিতে। কিন্তু অ্যানিম্যান কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ত্বকে অগত্যি শরীরে মালিশ করার কথাও বলেছেন। কোন নিয়মে? যেহেতু খাচ্ছে তরলীকরণ অবস্থায়, সেই একই ঔষধ পানিতে মিশিয়ে ব্যথার স্থানে বা ব্যথার জায়গায় আলতো করে মালিশ করার কথাও বলছেন। এতে আরোগ্য ত্বরান্বিত হয়। তবে বিশ্ববরেণ্য চিকিৎসক কেন্ট কিন্তু এ বিষয়ে দ্বিমত পোষণ করছেন। কেন্ট কোন এক জায়গায় লিখছেন, রাবিং ইজ দ্য ব্যাড থিং, এবং তিনি এর ক্ষতিকর বিষয়েও সাবধান করেছেন। সেবন বিধির ক্ষেত্রে আর একটা কথা বলছে, পুনরাবৃত্তি বা রিপিটেশন। তরুণ রোগের ক্ষেত্রে বলছেন, রোগের তীব্রতা অনুযায়ী 5 থেকে 10 মিনিট 15 মিনিট পর পর বা 1-2 ঘন্টা পর পর দেওয়া যেতে পারে বা দেওয়া যাবে। কিন্তু ক্রনিক ক্ষেত্রে দিনে একবার অথবা 2 দিনে একবার বা তার চেয়েও বেশি বিরতি দিয়ে ঔষধ প্রয়োগের কথা বলছেন, বিশেষ করে সহস্থানিক প্রয়োগ পদ্ধতির ওষুধ। সেবনের ক্ষেত্রে কখন ওষুধ বন্ধ করতে হবে, এই বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছেন। যে মুহূর্তে রোগীর উন্নতি শুরু হবে সেই মুহূর্তেই ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। এগুলো নিয়ে কিছু দ্বিমত আছে আমাদের এখন বর্তমান সময়ের চিকিৎসকদের মধ্যে। সেটি হলো, অনেকে বলেন সহস্রতমিক ঔষধ প্রয়োগের ক্ষেত্রে আমার LM1 পোটেন্সি চলছে। অনেকে যুক্তি দেখান যে যেহেতু ঝাঁকি দেওয়া হচ্ছে, শক্তি পরিবর্তিত হচ্ছে, এক্ষেত্রে LM পোটেন্সির 7 মাত্রা বা 14 মাত্রা যদি প্রয়োগ হয় সেটি বন্ধ করা ঠিক নয়। কিন্তু অর্গানন সেটি সমর্থন করে না। অর্গানন বলছে ওষুধে কাজ শুরু হয়েছে, অতএব স্টপ করো। তাহলে আমরা দেখলাম এক নজরে ঔষধ ব্যবহারে আমরা যদি দেখি, প্রথম ধাপে ওষুধের মাধ্যম হওয়া উচিত পানিতে গুলো। শর্ত, ওষুধ খাওয়ার আগে ঝাঁকি দিতে হবে। বিকল্প পথ ঘ্রাণেও ব্যবহার করা যেতে পারে, এবং সতর্কতা হচ্ছে ঔষধে কাজ শুরু হলেই বা উন্নতি বোঝা গেলেই ঔষধ বন্ধ করতে হবে। অর্গাননের এই যে নিয়ম, এটি মেনে ঔষধ প্রয়োগ করলে রোগ বৃদ্ধি বা অ্যাগ্রাভেশন হওয়ার সম্ভাবনা তেমন থাকে না, এবং রোগী খুব দ্রুত ও আরামদায়ক আরোগ্য লাভ করে থাকেন। এলো সেবন যে কথা। ঔষধের শক্তি এবং মাত্রা নিয়ে প্রচুর বিতর্ক আছে আমরা দেখি, বিশেষ করে আমাদের দেশে শক্তি মাত্রা সম্পর্কে যদি বলা হয় কিছু, তাহলে আমরা কেউই নিয়ম নীতির ধার ধারি না, যার যার অভিজ্ঞতার আলোকেই এটি প্রয়োগ করে থাকেন। কিন্তু অর্গানন আমাদেরকে এই বিষয়ে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন। অর্গানন অফ মেডিসিনে আমরা শক্তি এবং মাত্রা এই দুটি বিষয় যদিও সম্পূর্ণ আলাদা, আমরা অনেকেই এটি গুলিয়ে ফেলি। অর্গাননের 5ম এবং 6ষ্ঠ সংস্করণে
বিশেষ করে 246 থেকে 48 এবং 270 এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে গেছেন বা দিয়ে রেখেছেন। আমরা সেটা দেখি। ওষুধের শক্তি, শক্তি কি, ঔষধকে কতটা ডাইনামিক করা হয়েছে বা কতটা সূক্ষ্ম করা হয়েছে, সেই পরিমাপই হলো ঔষধের শক্তি। এটি ঔষধের গুণগত একটি মান, অর্থাৎ ঔষধকে সূক্ষ্ম করে কোন স্তরে নেওয়া হয়েছে, সেই যে সূক্ষ্ম স্তরে নেওয়া হয়েছে সেই নেওয়ার যে পরিমাপ, সেটি হলো আমাদের এখানে শক্তি, ঔষধের শক্তি। এই যে ওষুধের শক্তি, এটি গুণগত একটি মান। তার কারণে আমরা সাধারণত দেখি পঞ্চম সংস্করণে এবং ষষ্ঠ সংস্করণে সেন্টিসিমাল স্কেল দেখি শততমিক, আর একটা দেখি 50 সহস্রতমিক। শততমিক স্কেলে আমরা দেখি 6, 30, 200, 1M, 10M, 50M, CM, এগুলো শততমিক স্কেলের ওষুধ। আর 50 সহস্রতমিকে দেখি আমরা LM1, LM2, LM3, অথবা কেউ বলে 0/1, 0/2, 0/3, অথবা কেউ বলেন M/1, M/2। আসলে M/1 বলে ভুল হয়, 0 বললে সঠিক হয় কিছুটা, LM1 বলে সঠিক হয়, কারণ LM এ 50, এরপরে 1, 50, এরপরে 2, LM/1, LM/2, আর 0 বলা হয় এই কারণে যে 0 হলো 50,000 যখন গেছে সেগুলো মাদারের পরে, সেটিকে এরপরে 1, ওই মাদার থেকে 1, অর্থাৎ এখানে মূল আরবটা 50,000 ভাগে ভাগ হয়ে গেছে, তার থেকে আমরা 1, 2, 3 করছি। এ কারণে বলা হয় LM/1 বা LM/2, অথবা বলা হয় 0/1, 0/2। কিন্তু অনেকে দেখছি M/1 ও লেখে, এটা সঠিক হয় না। 0 লিখলেও সঠিক হয়, কারণ 0কে মাদার ধরা হয়, এরপরে 1, 50,000 মাদার ধরা হয় 0কে। হ্যানিম্যানের শেষ জীবনের ষষ্ঠ সংস্করণে এটি সর্বোৎকৃষ্ট পদ্ধতি। এটি দ্রুত কাজ করে এবং অ্যাগ্রাভেশন, এক্ষেত্রে এই ওষুধ প্রয়োগে অ্যাগ্রাভেশন কম হয়। আমি সংক্ষেপে আলোচনা করছি এই জায়গাগুলোতে। শক্তি নির্বাচনের নিয়মের ক্ষেত্রে মহাত্মা হ্যানিম্যান বলছেন, জীবনী শক্তি সবল হলে উচ্চ শক্তি, জীবনী শক্তি দুর্বল হলে বা প্যাথোলজি গভীর হলে নিম্ন শক্তি। অর্থাৎ 30-এর নিচে নিম্ন শক্তি, 30কে অনেকে মধ্য শক্তি বলেন, এবং 200 থেকে উচ্চ শক্তি হিসেবে গণ্য করা হয়। এর শক্তির কথা বলে দেখলাম, এবার দেখি মাত্রার কথা। এই মাত্রা নিয়ে প্রচুর বিতর্ক। কিসে মাত্রা হয়? আমরা মাত্রার ধারণা যদি বোঝার চেষ্টা করি, একবারে রোগী ঔষধের কতটুকু পরিমাণ গ্রহণ করবেন বা সেবন করবেন, তাকে মাত্রা বলে। এটি ঔষধের পরিমাণগত মান। হ্যানিম্যান 272 অনুচ্ছেদে বলছেন, রোগ আরোগ্যের জন্য ঔষধের মাত্রা হবে কল্পনাতীত ভাবে
ক্ষুদ্র বা ন্যূনতম, সেখানে তিনি বলছেন মিনিমাম ডোজ। একবারে একজন রোগীকে কতটুকু ওষুধ সেবন করতে দেওয়া হবে সেটি হলো এটা নিয়ে বিতর্ক আছে। অনেকে বলেন মাত্রা হলো সেটি যেটি প্রয়োগের পরে যতক্ষণ রোগী দেহে একটি ঝংকার উৎপাদিত না হবে ততক্ষণ সেটি একটি মাত্রায় আসবে। যেমন আপনি ওষুধ প্রয়োগ করছেন একজন রোগীকে, ল্যাট্রামিউর এক ডোজ একদিন দিলেন, একদিন পরে একটা ডোজ দিলেন, তারপর দেখা গেল রোগীর মধ্যে একটা ঝংকার উৎপাদিত হয়েছে, অর্থাৎ রোগীর কিছুটা লক্ষণের তারতম্যটা বোঝা যাচ্ছে, কিছু একটা ঘটছে, এটিকেই মাত্রা বলছেন অনেকে। বিতর্ক আছে এগুলো নিয়ে, কিন্তু আমরা অর্গানন কাছে দেখলে বুঝি যে একবারে যেটুকু ওষুধ দেওয়া হয় সেটি একটি মাত্রা। মাত্রার সঠিক পরিমাণ বলা হচ্ছে 10 নং পিলের একটি বা দুটি অনুবটিকা প্রয়োগ করতে হবে। কখনোই এক গাদা, অনেকে 20 নম্বর পিল থেকে ওষুধ সিক্ত করে বলে যে আপনি 20টা করে 30টা করে খেয়ে যাবেন সকাল বিকাল। আমরা দেখি যে অনেক হাই পোটেন্সি ওষুধগুলো তারা দিয়ে দেন, এভাবে খাবেন 10 বড়ি 20 বড়ি। আবার অনেকে দেখি আমরা সনাতনী ওষুধ ঝাঁকে দিয়ে প্রয়োগ করেন। এটা নিয়ে কিছু বিতর্ক আছে। সনাতনী ওষুধ ঝাঁকে দিয়ে পঞ্চম সংস্করণে কিছু সমর্থন করছেন, আবার কতদিকে একটু অসমর্থিত আছে বিষয়। তরল মাত্রা শুষ্ক বড়িতে 1 বড়ি থেকে 2 বড়ি, আর তরল মাত্রা দেওয়া হয় সেখানে বলা হচ্ছে যে জলে গুলে 100 ml পানির মধ্যে একটি বড়ি বা দুটি বড়ি দিয়ে সেখান থেকে 1 চামচ খাওয়া। এই 1 চামচ খাওয়া 1 চামচই হচ্ছে মাত্রা, এবং এইভাবে খেলে সেটি নিরাপদ এবং হ্যানিম্যানের নির্দেশিত বিজ্ঞানসম্মত মাত্রা। আমরা দেখি শক্তি এবং মাত্রা নিয়ে কথা বললাম, এবার দেখি শক্তি ও মাত্রার মধ্যে সম্পর্কটা। শক্তি আমাদেরকে পোটেন্সি বলি, ঔষধের ক্ষমতা। অর্গানন বলছে রোগের গভীরতা এবং জীবনী শক্তি দেখে সেটি আমাদেরকে ঠিক করতে হবে কোন শক্তি আমরা প্রয়োগ করব। মাত্রা বলছে ঔষধের পরিমাণ সবসময় মিনিমাম ডোজ হতে হবে, বেশি খাওয়ালে ক্ষতি হবে। পুনরাবৃত্তি, কতবার খাবেন, কতবার আমরা হচ্ছে দেব। তরুণ রোগের ক্ষেত্রে ঘন ঘন প্রয়োগ করার কথা বলছে, ক্রনিক ক্ষেত্রে দীর্ঘ বিরতি দিয়ে প্রয়োগ করার কথা বলছে। আমাদের সার সংক্ষেপে দেখি অর্গাননের আলোকে সঠিক শক্তিটি হলো যা রোগীর সংবেদনশীলতার সাথে খাপ খায়। সূক্ষ্ম মাত্রা যা কেবল জীবনী শক্তিকে স্পষ্ট করে জাগিয়ে দেয় কিন্তু কোনো প্রতিক্রিয়া বা বিষক্রিয়া দেখায় না বা করে না। বালতি ভরা ঔষধ নয়, অনেক খাওয়ালেই রোগী তাড়াতাড়ি ভালো হয় এমনটা নয়। একটি ক্ষুদ্র কণা বা ঘ্রাণী রোগ সার যথেষ্ট যদি শক্তি এবং
ঔষধ নির্বাচন সঠিক হয়। আমাদের প্রথম জীবনেও আমরা এ ধরনের ভুল ভ্রান্তি প্রচুর করেছি। অবশ্য আমি প্রথম জীবন থেকে আমার ব্যক্তিগত কথা বলছি, কখনই আমি অধিক মাত্রায় ঔষধ প্রয়োগ করিনি, মুখে ফোঁটা খাওয়ানো করিনি প্রথম জীবন থেকেই। তখন তো অনেক জিনিস বুঝতামও না, ভালো জানতাম না, কিছুটা ত্রুটি বিচ্ছুটি থাকতো, চেষ্টা করতাম। কিন্তু এখন তো তোরা বুঝি, এখনো আদর্শভাবে করতে পারি না, তবে খুব সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করি, মানে মিনিমাম ডোজটাই দেওয়ার চেষ্টা করি। এখন আমরা একটু দেখি এই যে মাত্রা এবং শক্তি নিয়ে, ঔষধ নিয়ে, বিশেষ ঔষধ নিয়ে আমাদের বরেণ্য চিকিৎসক কি বলছেন সেটা একটু দেখি। বিশেষ করে ডাক্তার রাজন শঙ্করন এবং ভিতলকাস এই রেমেডি সম্পর্কে বা ঔষধ সম্পর্কে একটা গভীর এবং আধুনিক ধারণা পোষণ করেন দুজনেই। তাদের দর্শন যদি ভিন্ন হয়, লক্ষ্য এক। আমরা তাদেরকে দেখি। ঔষধ সম্পর্কে রাজন শঙ্করনের মূল কথা হলো, তিনি বললেন ঔষধ হলো প্রকৃতির সেই শক্তি যার সুর বা প্যাটার্ন রোগীর ভেতরে বাজে বা বাজছে। সেটি তিন জায়গা থেকে, প্রধান তিনটি উৎসের কথা বললেন তিনি, উদ্ভিদ, প্রাণী এবং খনিজ। শঙ্করন বলছেন এখানে যে প্রতিটি ওষুধেই প্রকৃতির তিনটি বড় রাজ্য বা কিংডম থেকে আসা। ঔষধ নির্বাচনের সময় দেখতে হবে রোগী এই তিনটি যে কিংডম বা রাজ্য থেকে আসছেন, রোগীটি কোন রাজ্যের মতো আচরণ করছে, সেটা উদ্ভিদের মতন, খনিজের মতো, না প্রাণীদের মতো। যারা রাজন শঙ্করনকে ফলো করেন, সেন্সেশন মেথড, তারা এটা ভালো বুঝতে পারবেন। অর্থাৎ যদি উদ্ভিদ থেকে আসে, রোগী খুব সংবেদনশীল হয়। যদি প্রাণী থেকে আসে, রোগীর সমস্যা তার গঠন সম্পর্কে বা প্রাণী হয়, সেটা খুব স্ট্রাকচার একটা রিলেশনশিপ থাকে। আর যদি প্রাণী থেকে আসে, যদি রোগীর সমস্যা হয়, টিকে থাকা বা পৌষ্টিকতা নিয়ে তার একটা মানে কম্পিটিশনে থাকেন। এখানে তিনি আরেকটা কথা বললেন, ফোর্স নিয়ে যেমন কথা বলছেন, তিনি বলছেন ভাইটাল সেন্সেশন ওষুধের ঔষধ। তিনি বলছেন ঔষধ কেবল লক্ষণের সমষ্টি নয়, ঔষধের কথা বলছে ওষুধ একটা সেন্সেশন বা অনুভূতি। রোগীর ভেতরে যে গভীর অনুভূতি, ঔষধেরও ঠিক একই অনুভূতি থাকতে হবে। শক্তি সম্পর্কে শঙ্করন বললেন, তিনি ওষুধের শক্তির ক্ষেত্রে স্তরকে গুরুত্ব দিচ্ছেন, লেভেলকে। তুমি কেবল শারীরিক স্তরের কথা বলেন, যেমন আপনারা জানেন 7 লেভেল, নেম, ফ্যাক্ট, এভাবে আছে, একেবারে 7 লেভেল পর্যন্ত আছে রাজন শঙ্করনের। সেখানে তিনি বলছেন লেভেলকে কথা। যদি শুধু শারীরিক স্তরের কথা বলেন, রোগের নাম ধরে কথা বলেন, তাহলে সেটা হবে নিম্ন শক্তি প্রয়োগ কথা বলছেন। আর যদি রোগের অনুভূতি খুব গভীর বা সেন্সেশনের কথা বলেন, তবে সেক্ষেত্রে তিনি উচ্চ শক্তির কথা বলছেন। রাজন শঙ্করন মায়াজম নিয়েও কথা বলছেন এখানে। আমরা জানি রাজন শঙ্করন মায়াজমের শ্রেণীবিন্যাস করছেন, 10টি মায়াজমে তিনি দেখিয়েছেন। সেখানে তিনি রোগের পেশ এবং ডেপথ, গভীরতা এবং গতি নিয়ে কথা বলছেন। তিনি বলতে চাইছেন সেখানে, বা বলছেন পরিষ্কার করেই, যে রোগের গতিটা কেমন, গভীরতা কেমন, সেই অনুযায়ী ঔষধের মায়াজমকে মিলিয়ে নিতে হবে। ভিতলকাস থিমটা একই, কিন্তু ভিতলকাস একটু অন্যভাবে বললেন। তিনি বললেন, ওষুধের কথা বলতে গিয়ে তিনি বললেন
ঔষধ হচ্ছে একটি উদ্দীপক বা স্টিমুলাস, যা শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাগিয়ে তোলে। এবং আমরা দেখি এখন আধুনিক সময়ে এসে এটি বেশি যুক্ত মনে হয়। ভিতলকাজ কিন্তু পরিষ্কার বলছেন এটা কাজ করে মানে একটা উদ্দীপক হিসাবে, স্টিমুলাস হিসেবে, এবং শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে জাগিয়ে তোলে। অর্থাৎ ভিতলকাজ বলছেন ঔষধ একটা উদ্দীপক হিসেবে কাজ করে, এবং ভাইটাল ফোর্সকে যখন সে রিঅ্যাক্টিভেট করে তখন তার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে, এবং ইমিউন সিস্টেম বুস্ট আপ হলেই তার ভাইটাল ফোর্স রিঅ্যাক্টিভ হয়, সক্রিয় হয়ে যায় অটোমেটিক, এবং দেহকে সুস্থ করে তোলে। এখানে তিনি ওষুধের এসেন্স অফ রেমেডি সম্পর্কে কথা বলছেন। ভিতলকাজ বলছেন প্রত্যেক ওষুধের একটি মানসিক এসেন্স বা মূল চরিত্র আছে। যেমন আর্সেনিকের এসেন্স হলো নিরাপত্তাহীনতা, ইগনিশিয়ার এসেন্স হচ্ছে চাপা কষ্ট বা গ্রিপ। এক জায়গায় আর্সেনিক ইনসিকিউরিটি ফিলিং করে, আর এখানে ইগনিশিয়ায় একটা চাপা কষ্ট সে অনুভব করে, গ্রিপ যেটাকে বলি আমরা, হৃদয়ন মনোকষ্ট। এই যে ওষুধের মধ্যে এই এসেন্স যদি রোগীর সঙ্গে না মিলে, ঔষধের এসেন্স এবং রোগীর এসেন্স দুটি মেলবন্ধন ঘটে, তাহলেই ওষুধে কাজ করে, নতুবা ওষুধে কাজ করে না। এছাড়াও তিনি বলছেন স্বাস্থ্য আমরা জানি হেলথ অফ লেভেলে, ভিতলকাজটা হেলথ অফ লেভেল যারা দেখেছি জানি। ঔষধ নির্বাচন আগে তিনি রোগীর স্বাস্থ্যের স্তর দেখার কথা বলছেন। ভালো স্বাস্থ্য আর খারাপ স্বাস্থ্য, আমরা জানি হেলথ অফ লেভেলকে তিনি 4টি গ্রুপে ভাগ করছেন এবং 12টি স্তরে ভাগ করছেন। সেখানে তিনি বলছেন স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করা যেতে পারে, স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে এদের জন্য ছোট বা স্বল্প ক্রিয়াশীল এবং নিম্ন শক্তির ঔষধ প্রয়োগ করার কথা বলছে। ভিতলকাজ আরেকটা জিনিস পরিষ্কার করছেন ওষুধের ক্ষেত্রে, ঔষধ নিশ্চিত করার জন্য তিনি অদ্ভুত বা কিনোট, ঔষধের কিনোট লক্ষণের উপর জোর দিয়েছেন। তার একটা বইও আছে কিনোটস আছে। তিনি বিশ্বাস করেন ওষুধের একটি অদ্ভুত লক্ষণেই পুরো কেসটিকে ঘুরিয়ে দিতে পারেন। আর ওষুধের ক্রিয়া নিয়ে তিনি বলছেন সঠিক ঔষধ দিলে প্রথমে একটু অ্যাগ্রাভেশন বা বৃদ্ধি হবে, যা প্রমাণ করবে ওষুধটি ডিফেন্স মেকানিজমকে স্পর্শ করেছে। আমরা যদি এক নজরে ভিতলকাজকে এবং রাজন সংগ্রহে দেখি তাহলে আমরা দেখতে পারি ঔষধ কি এ বিষয়ে রাজন সংকরণ বললেন প্রকৃতির একটি প্যাটার্ন বা সুর, যেটা তিনি আদার সং বলছেন। ভিতলকাজ বললেন এই একই জায়গায় ঔষধ কি জায়গায়, ভিতলকাজ বললেন এটা ইমিউন সিস্টেমের জন্য একটি উদ্দীপক বা ট্রিগার। একজনে বললেন প্রকৃতির সুর বা প্যাটার্ন, আর একজনে বললেন ইমিউন সিস্টেমের একটা উদ্দীপক বা স্টিমুলাস। বিষয়ে ওষুধ ভিত্তি কি হবে? রাজন বললেন কিংডম, উৎস এবং সেন্সেশন, এটা হবে ভিত্তি।
ভিতর কাজ বললেন ঔষধের ভিত্তি হবে এসেন্স এবং প্যাথোলজি। শক্তির ক্ষেত্রে শঙ্করন বললেন রোগীর অনুভূতির স্তর অনুযায়ী। ভিতর কাজ বললেন জীবনী শক্তি ভাইটালিটি অনুযায়ী বা বল, জীবনী শক্তির বল সেটি অনুযায়ী। জীবনী শক্তি ভালো হলে শক্তি উচ্চ শক্তি হবে, জীবনী শক্তি দুর্বল হলে নিম্ন শক্তি হবে। মায়াজনের ক্ষেত্রে শঙ্করন বললেন মায়াজনের সঙ্গে 10টি মায়াজন, গতি এবং গভীরতা, পেস এবং ডেপথ এই দুটি বিবেচনায় রেখে ওদের সঙ্গে মায়াজন সমন্বয় করতে হবে। বলছে 3টি মৌলিক মায়াজনের সঙ্গে লক্ষণ এবং প্যাথোলজির মিল থাকতে হবে। আমরা যদি একটু উপসংহারে দেখি এই দুই মনীষী, শঙ্করন আমাদের শেখায় ঔষধকে প্রকৃতির অংশ হিসাবে চিনতে, ভিতরকাজ আমাদের শেখান ঔষধকে বৈজ্ঞানিক হাতিয়ার হিসাবে ব্যবহার করতে। একজনে প্রকৃতির কথা বলছে আর একজনকে বৈজ্ঞানিক হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করছেন। এই হলো আমাদের ওই দিকে আলোচনা ঔষধ নিয়ে এই পর্যন্ত। এরপরে আমরা দেখি ঔষধ নিয়ে কথা বললাম, যেহেতু ঔষধ প্রুভিং বা ভেষজ পরীক্ষণ এটি আমাদের খুব বেশি জানা প্রয়োজন না, তারপর কিছুটা না জানলে হয় না। অর্গান অফ মেডিসিনে 105 থেকে 145 নাম্বার সূত্রে হ্যানিম্যান ঔষধ প্রুভিং বা ভেষজ পরীক্ষণ বা ড্রাগ প্রুভিং নিয়ে বিস্তারিত বৈজ্ঞানিক নির্দেশনা অর্গানে দিয়েছেন। হোমিওপ্যাথি এই পৃথিবীর একমাত্র চিকিৎসা বিজ্ঞান যেখানে ঔষধগুলো মানুষের ব্যবহারের আগে সুস্থ মানব দেহে বা সুস্থ মানুষের দেহে পরীক্ষা করা হয়। ঔষধ প্রুভিংটা কি এটি আমাদের সংক্ষেপে জানা। নবীন আসতে এখানে অনেক সিনিয়র আছেন, আমি নবীনদের উদ্দেশ্যেই এই ক্লাসটি করি। তো সহজ কথায় যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ভেষজ বা বস্তু একজন সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার শারীরিক এবং মানসিক পরিবর্তন বা লক্ষণগুলো পর্যবেক্ষণ এবং লিপিবদ্ধ করা হয়, তাকে ঔষধ প্রুভিং বা ড্রাগ প্রুভিং বলা হয়। আবার একটু বলি, এক কথায় বিজ্ঞানসম্মত প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট ভেষজ বা বস্তু একজন সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার শারীরিক এবং মানসিক যে পরিবর্তন ঘটে বা যে সমস্ত লক্ষণগুলো পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায় সেগুলো লিপিবদ্ধ করা হয়, তাকেই ঔষধ প্রুভিং বলে। এই প্রুভিং উদ্দেশ্য হচ্ছে ঔষধটি সুস্থ মানুষের দেহে কি কি লক্ষণ তৈরি করতে পারে তা জানা। কারণ যা রোগ সৃষ্টি করতে পারে তাই রোগ সারাতে পারে। আমাদের হোমিওপ্যাথি সেটা হচ্ছে এরকম, যা রোগ তৈরি করে তা রোগ ভালো করে। আর এই যে আমাদের ভেষজগুলো কি কি রোগ তৈরি করতে পারে, আবার ওই ভেষজ সেই সব রোগ ভালো করতে পারে, এই জানার জন্যই ওষুধ প্রুভিং করা হয়। এখন হোমিওপ্যাথিতে বোধহয় প্রুভিংকৃত ওষুধের সংখ্যা 4,500 এর উপরে, কিন্তু আমরা এদেশে হয়তো 400, কেউ 500 বা 600 ওষুধ সম্পর্কে আমাদের এখানে আমরা পাই।
এর বেশি পাইও না আমরা। তো তখন জানলাম প্রবীণটা কি এবং এর উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে একটা ভেষজ খাওয়ালে যেসব লক্ষণাবলী, এসব পরিবর্তন দেখা যায়, কিছু দেখা যায় অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে, আর কিছু দেখা যায় বাহ্যিক। এই সব লক্ষণগুলি লিপিবদ্ধ করা হয় যে পদ্ধতিতে, সেটি হচ্ছে প্রবীণ। আর প্রবীণ উদ্দেশ্য হচ্ছে একটা ভেষজ কি কি লক্ষণ তৈরি করতে পারে, কারণ ওই ভেষজটি ওই রোগ যা তৈরি করতে পারবে সেটি সে ভালো করতে পারে। এবং সবসময় হোমিও ওষুধ সুস্থ মানুষে প্রবীণ করা হয়। এর কারণ কি? যেমন অ্যালোপ্যাথি ওষুধগুলো আমরা দেখি ইঁদুর, গিনিপিগ, খরগোশ ইত্যাদির উপরে পরীক্ষা করা হয়, কিন্তু মার্থা হ্যানিম্যান ঔষধ প্রয়োগ করেছেন শুধুমাত্র মানুষের উপরে। কারণ অন্য প্রাণীদের তাদের মনের কথা, ব্যথার কথা, তাদের সূক্ষ্ম অনুভূতি বা সেন্সেশন, এগুলো তারা বলতে পারে না। কিন্তু মানুষ যখন প্রবীণ হয় তখন তার অনুভূতির কথাগুলো সে ব্যক্ত করতে পারে। কিছু বাহ্যিক দেখা যেতে পারে, কিছু কিছু লক্ষণ, কিন্তু অধিকাংশই তার অনুভূতির মাধ্যমে সে ব্যক্ত করে। শারীরিক গঠনের দিক থেকেও হ্যানিম্যান বলছেন প্রাণীর শরীর আর মানুষের শরীর এক নয়। এবং ঔষধ প্রবীণের কথা বলছেন সবসময় অসুস্থ শরীরে নয়, সুস্থ শরীরে ঔষধ প্রবীণ করতে হবে। অসুস্থ মানুষের শরীরে আগে থেকেই রোগের অনেক লক্ষণ থাকে, তারপর যদি ঔষধ দিয়ে তাদের প্রবীণ করানো হয়, তাহলে কোনটি ওষুধের লক্ষণ আর কোনটি রোগস্ত লক্ষণ তার দেহে ছিল সেটাকে আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই কারণে হোমিও ওষুধ সবসময় প্রবীণ করা হয় সুস্থ সবল মানুষের উপরে, একেবারে সুস্থ মানুষের উপরে। এই প্রবীণে কারা অংশগ্রহণ করবে, কারা ওষুধ প্রয়োগ করবে? যার শরীরে ওষুধ প্রয়োগ করা হয় তাকে প্রবার বলা হয়। একজন প্রবারের গুণাবলী থাকতে হবে, সম্পূর্ণ সুস্থ থাকতে হবে, তাকে শারীরিক এবং মানসিক সম্পূর্ণভাবে তিনি থাকবেন সুস্থ। তিনি হবেন বিশ্বস্ত মানুষ এবং সত্যবাদী, মানে যেটুকু তিনি অনুভব করবেন সেটুকুই তিনি বলবেন। এমন লোককে প্রবার করা যাবে না যে তিনি মিথ্যা কথা বলছেন, বানিয়ে বানিয়ে গল্পের মতো বলছেন, সেটি হবে না। যা তিনি অনুভব করবেন সেটি তিনি বলবেন এবং সেটি লিপিবদ্ধ করা হবে। আর একটা, এই যারা প্রবার হবে তাদেরকে হতে হবে সূক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতার অধিকারী, অর্থাৎ নিজের মধ্যে তার অনুভবের জায়গায় শারীরিক এবং মানসিক স্তরে সামান্য সূক্ষ্ম স্তরের পরিবর্তন হয় সেটিও যেন তিনি ধরতে পারেন। হ্যানিম্যান বলছেন চিকিৎসক নিজেই হলেন সেরা প্রভার। 141 নম্বর অ্যাফোরিজমে তিনি বলছেন একজন চিকিৎসক হচ্ছে সেরা প্রভার, কারণ তিনি নিজেকে সবচেয়ে ভালো চেনেন এবং এতে কোনো সন্দেহ থাকে না। কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা যারা ডাক্তারি করছি এখন বা চিকিৎসা পেশায় নিয়োজিত, এরা অধিকাংশ অসুস্থ মানুষ। আমরা শারীরিক মানসিক কেউই সুস্থ না। বর্তমান বিশ্বে সব মানুষই অসুস্থ, সুস্থ মানুষ পাওয়া খুব কঠিন। প্রবীণ কিভাবে করা হয় সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। বিশুদ্ধ ঔষধ থাকতে হবে প্রবীণের সময়। যে ওষুধ পরীক্ষা করা হবে সেটা যেন খুব খাঁটি এবং ভেজাল মুক্ত হয়। প্রবেশের সময় প্রবাকে কোনো মশলাদার খাবার, কফি, চা, ভেজাল দ্রব্য
খাওয়া থেকে বিরত রাখতে হবে। তা খুব সাদামাটা খাবার খেতে হবে, যাতে ঔষধের ক্রিয়াগুলো পরিষ্কার করে বোঝা যায়। মাত্রা কেমন মাত্রা হবে? ঔষধটি সবসময় অল্প মাত্রায় এবং সূক্ষ্ম মাত্রায় প্রবাহকে খাওয়ানো হয়। এই মাত্রার ক্ষেত্রে যখন প্রুভিং করা হয়, তখন কিন্তু আমরা জানি হনুমান যখন সিনকোনা কয়েক গ্রাম, 1 গ্রাম খেলেন প্রতিক্রিয়া তৈরি হয়, 2-3 গ্রাম, একটা হতে 2-3 গ্রাম পর্যন্ত খেয়ে ফেলছে। কিন্তু আমাদের হচ্ছে মূলত অধিকাংশ ক্ষেত্রেই 50 সহস্রমিক পদ্ধতিতে প্রুভিং কম হয়েছে, হয়নি বললেই চলে। ওষুধগুলো কিন্তু শততমিক পদ্ধতিতেই বেশি প্রুভিং হয়েছে। ইদানিং কিছু সহস্রমিক পদ্ধতি ওষুধ প্রুভিং হচ্ছে, কিন্তু সেটা অতটা এখনো আমরা জনসমক্ষে সহস্রমিক ওষুধের প্রুভিং পদ্ধতি মেটেরিয়াল আমেরিকা দেখছি না। এখন আধুনিক সময়ে যারা স্টাডি করছে তারা অনেকেই বলছেন যে সহস্রমিক ওষুধ দিয়ে ওষুধ প্রুভিং করলে অনেক বেশি সূক্ষ্ম স্তরের মানসিক লক্ষণ চলে আসবে মেটেরিয়াল আমেরিকা গুলোতে, হয়তো একদিন আসবে সেটি। আমরা যারা ওষুধ ব্যবহার করছি, অধিকাংশ ওষুধ প্রবীণ কিন্তু হচ্ছে সহস্রমিক পদ্ধতি ওষুধ দিয়েই। সহস্রমিক ওষুধ দিয়ে প্রবীণ খুব কম, ইদানিং কিছু কিছু ওষুধ বোধহয় শুরু হচ্ছে, তা আমরা এখনো মেটেরিয়াল আমেরিকা পাইনি। তাহলে আমরা প্রুভিং থেকে দেখলাম যে এই যে প্রুভিং এর যে ফলাফল হয়, এই প্রুভিং থেকে পাওয়া হাজার হাজার লক্ষণ যখন সাজিয়ে বই আকারে লিপিবদ্ধ করা হয়, তখনই জন্ম নেয় মেটেরিয়াল মেডিকা নামক গ্রন্থের। অর্থাৎ মেটেরিয়াল মেডিকা হলো প্রুভিং এর রেকর্ড বুক। তাহলে আমরা সংক্ষেপে দেখলাম প্রুভিংটা, আমরা সংক্ষেপে দেখি। অর্গান আলোকে প্রুভিং হলো প্রকৃতির ভান্ডারে থাকা অচেনা ভেষজকে সুস্থ মানুষের দেহে প্রয়োগ করে তার রোগ সৃষ্টিকারী ক্ষমতা জেনে নেওয়ার এক মহৎ এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়াই হচ্ছে প্রুভিং, যার মাধ্যমে আমরা মেটেরিয়াল আমেরিকা, হোমিওপ্যাথিক মেটেরিয়াল আমেরিকা আমরা পাই। এই প্রুভিং না হলে কিন্তু আমরা লক্ষণও পাই না, তার বিপরীতে আমাদের মেটেরিয়াল আমেরিকাও পেতাম না। এক কথায় এই প্রুভিং হচ্ছে মেটেরিয়াল আমেরিকার রেকর্ড বুক। তাহলে আমরা এখন দেখি ঔষধ, অনেক কথা শুনলাম ঔষধ সম্পর্কে। এবার দেখি আমাদের ঔষধের উৎসগুলো কি। হোমিওপ্যাথিক ঔষধের সোর্স অফ হোমিওপ্যাথিক ড্রাগস যেটাকে আমরা বলি, এটা অত্যন্ত বিচিত্র, বিস্ময়কর একটি বিষয়। অনেকেই মনে করেন হোমিওপ্যাথি কেবল গাছ গাছালির তৈরি, কিন্তু ধারণাটি ভুল। কেবলমাত্র গাছ গাছালি তৈরি নয়, প্রকৃতিতে বিদ্যমান প্রায় সব কিছু থেকেই হোমিওপ্যাথিক ঔষধ তৈরি করা হয়। আমি এখানে প্রধান 6টি উৎসের কথা বলবো। প্রধান 3টি উৎস: ভেজিটেবল কিংডম, অ্যানিমেল কিংডম এবং মিনারেল কিংডম। প্রধান 3টি উৎস: উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ এবং খনিজ জগৎ। এই যে মিনারেল কিংডম, অ্যানিমাল কিংডম এবং ভেজিটেবল কিংডম, বিশেষ করে ভেজিটেবল কিংডম থেকেই, অর্থাৎ উদ্ভিদ জগৎ থেকেই আমাদের 70 থেকে 80% ওষুধ এই উৎস থেকেই তৈরি। গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ, গোটা গাছ ব্যবহার করেও আমাদের ওষুধ তৈরি হয়। এখন যদি আমরা দেখি গাছের মূল থেকে, বেলুনাদের দেখি
গাছের পাতা এবং ফুল থেকে, লাইকোপোডিয়াম যদি দেখি মর্যাদ উদ্ভিদের রেণু থেকে, নাগজ দেখি কুচলে গাছের বীজ থেকে, এরকম আছে। তাহলে আমরা জানলাম কি, উদ্ভিদ জগৎ থেকে বেশিরভাগ ওষুধ, প্রায় 12 আনা ওষুধ এই সোর্স থেকেই আসে। প্রধান যে সোর্স উদ্ভিদ জগৎ থেকে আসে। এরপরে অ্যানিমেল কিংডম বা প্রাণী জগৎ থেকে জীবন্ত বা মৃত প্রাণী, প্রাণীর বিষ, প্রাণীর বিশেষ কোনো অঙ্গ থেকে আমাদের ঔষধ তৈরি হয়। সাপের বিষ, মাকড়সার বিষ, কীট পতঙ্গ, প্রাণীর দুধ, আমরা জানি কুকুরের দুধ থেকে, মানুষের দুধ থেকে, সাপের বিষ থেকে বিভিন্ন ভাবে হোমিও ওষুধ তৈরি হয়েছে এবং এগুলো বিশেষ প্রক্রিয়ায় শক্তিকরণ করে মহামূল্যবান ঔষধে রূপান্তর করা হয়। লেখা সিদ্ধ যদি আমরা দেখি সাপের বিষ থেকে, দক্ষিণ আমেরিকার এক ধরনের বিষাক্ত সাপ থেকে ল্যাকেসিস তৈরি করা হয়। এপিসমেল জীবন্ত মৌমাছি থেকে করা হয়। সিপিয়া ক্যাটেল ফিশ বা সামুদ্রিক প্রাণীর থেকে করা হয়। ল্যাককানাইনাম কুকুরের দুধ থেকে করা হয়। এবার দেখি খনিজ। মিনারেল কিংডমে প্রকৃতিতে পাওয়া বিভিন্ন ধাতু, অধাতু, লবণ, অ্যাসিড থেকে আমাদের ওষুধগুলো আসে। সোনা, রূপা, লোহা, বালু, সাধারণ যে লবণ, সাধারণ যে বালুকণা, এগুলোকেও টাইট্রেশন প্রক্রিয়ায় শক্তিকরণ করে ঔষধ বানানো হয়। সাধারণত খনিজ থেকে যেসব ওষুধ তৈরি হয় সবসময় সেগুলো ডিপ অ্যাক্টিং, গভীর ক্রিয়াশীল ঔষধ। সালফার গন্ধক, আমরা বলি যে গন্ধক থেকে আসে। ন্যাট্রামিউট, আমাদের খাবার লবণটা খাই, সোডিয়াম ক্লোরাইড এ থেকে আসে। পারামমেট যেটা গোল্ড থেকে আসে, স্বর্ণ থেকে আসে। আর্সেনিক থেকে আর্সেনিক আসে। এরকম আমাদের অনেক ওষুধ আছে। আমরা জানি অনেকগুলো মৌল আছে। পিরিয়ডিক টেবিল যারা আমরা বুঝি, পিরিয়ডিক টেবিল দেখলে বোঝা যায় কোন মৌল কোন অবস্থানে আছে। রাজন সংকরণ শুধু না, জল সেন্ট্রাল দেখিয়েছেন কিভাবে খনিজগুলো কোন স্টেজে থাকলে কিভাবে তার গভীরতা প্রকাশ পায়, সেগুলো অন্য বিষয়। আমরা 3টি মেইন ওষুধ দেখলাম, এরপরে একটা দেখলাম খনিজ। দেখার পর আমরা দেখলাম 3টে হয়ে গেল, উদ্ভিদ, প্রাণী এবং খনিজ। এই উদ্ভিদ প্রাণীর সঙ্গে সম্পর্কিতই এটিকে মেইন মানে 3টি প্রধান জায়গার মধ্যেই পড়ে মানে প্রকৃতপক্ষে। এটি হচ্ছে রোগস বা নোসট। এই নোসট ওষুধটি হোমিওপ্যাথির একটি অনন্য আবিষ্কার। রোগ দিয়েই রোগ সারানো। মানুষ বা প্রাণীর বিভিন্ন রোগের জীবাণু, পুষ, রোগাক্রান্ত শিশু থেকে এই ওষুধ তৈরি করা হয়। শুনতে একটু ভয়ঙ্কর মনে হলো, এটিকে যখন শক্তিকরণ করা হয় তখন এতে ওই জীবাণু আর থাকে না, কেবল শক্তির স্তরে গিয়ে আরোগ্য শক্তি তৈরি করে বা আরোগ্য শক্তি থাকে সেখানে। টিউবারকুলিনাম যক্ষা রোগের জীবাণু বা পুষ থেকে করা হয়। সরিনাম সোরা বা সুলকানির পুষ থেকে করা হয়। ভেরিওলিনাম বসন্ত রোগের বা গুটি বসন্ত থেকে করা হয়। এই যে সারকোট এবং নোসট, এই পার্থক্যটা আমরা অনেকেই বুঝি না। বিশেষ করে নোসট হচ্ছে রোগের জীবাণু থেকে, অর্থাৎ রোগস অবস্থা থেকে কালেকশন করা হয়। আর সারকোট কালেকশন করা হয়
একেবারে সুস্থ প্রাণীর বিভিন্ন গ্ল্যান্ড বা হরমোন থেকে, বিভিন্ন গ্রন্থি বা হরমোন থেকে একটা করা হয়, নসট করা অসুস্থ অংশ থেকে, আর সারকোট করা হয়। এটাই পার্থক্য, কিন্তু মূলত এইটার পার্থক্য এখানেই। একটা সংগ্রহ করা হয় অসুস্থ জায়গা থেকে, রোগজ স্থান থেকে, আর সারকোট করা হয় সুস্থ জায়গা থেকে, অর্থাৎ সুস্থ গ্ল্যান্ড থেকে বা গ্রন্থি থেকে গ্রন্থির রস নেওয়া হয়, অথবা হরমোন থেকে তৈরি করা হয়। অনেকে আমরা বলি যে সারকোট এবং নসট পার্থক্যটা হচ্ছে নসট করা হয় অসুস্থ জায়গা থেকে, আর সারকোট করা হয় সুস্থ গ্ল্যান্ড থেকে বা হরমোন থেকে, সুস্থ দেহ থেকে করা হয়। তো যেমন থাইরয়েডিয়াম একটা ওষুধ আছে আমাদের, এরা সুস্থ থাইরয়েড গ্রন্থি থেকে করা হয়। ইনসুলিনিয়াম আছে একটা ওষুধ, অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে করা হয়। কোলেস্টেরল একটা ওষুধ আছে, লিভার বা পিত্ত থেকে এটি করা হয় সুস্থ অবস্থায়। এরপরেও বলছে 6 নম্বর, আমি বলছিলাম 6টা নিয়ে কথা বলবো। আর একটা ওষুধ আছে শক্তির উৎস বা ইম্পান্ডারমেলিয়া বেলিয়া বলা হয়, যেটাকে বলা হয় ইম্পান্ডারমেলিয়া। অর্থাৎ এমন কিছু উৎস আছে যার ওজন নেই, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল শক্তি হিসেবে বিরাজ করে। প্রাকৃতিক বা কৃত্রিম শক্তি ব্যবহার করে এই ঔষধ তৈরি করা হয়। যেমন এক্স রে, এটার ওজন নেই। এক্স রে রশ্মি কি, রঞ্জন রশ্মি আমরা বলি, এর ওজন নেই, কিন্তু এক্স রে থেকে আমাদের এই রশ্মি থেকে ওষুধ তৈরি করা আছে। চুম্বক শক্তি থেকে ওষুধ তৈরি করা আছে, ম্যাগনেটিক প্লাস। লুনা, পূর্ণিমা চাঁদের আলো থেকেও আমি ওষুধ তৈরি করা হচ্ছে। সূর্যের আলো থেকেও ওষুধ আছে। স্থল নামে, লুনা নামে একটা ওষুধ আছে, পূর্ণিমা চাঁদের আলো থেকে। স্থল নামে ওষুধ আছে, সূর্যের আলো থেকে। আমরা পাই না যদিও ওষুধ আমরা। তাহলে আমরা দেখি এক নজরে উৎস। ভেজিটেবল গাছপালা থেকে আসে, অ্যানিমাল থেকে, যেমন গাছপালা থেকে আসে এখন এক পালছিলেন, অ্যানিমাল থেকে প্রাণী বা বীজ থেকে আসে ল্যাকেসিস এপিস। মিনারেল থেকে আসছে ধাতু বা লবণ, সালফার, নাইট্রাম, মিউট। নসট থেকে আসছে রোগ জীবাণু থেকে আসছে, রোগ জীবাণু থেকে টিউবারকুলোস পরিণাম, উদাহরণ দিচ্ছে এটি। সারকোট থেকে সুস্থ গ্ল্যান্ড থেকে আসে, যেমন থাইরয়েডিয়াম ওষুধ আছে। আর ইম্পান্ডারমেলিয়া থেকে আসছে অদৃশ্য শক্তি, যেমন এক্স রে, ম্যাগনেট, লুনা ইত্যাদি। এই হলো হোমিওপ্যাথি প্রমাণ করেছে পৃথিবীর তুচ্ছ জিনিস, যেমন বালি, লবণ থেকে শুরু করে ভয়ঙ্কর জিনিস, সাপের বিষ, রোগের কোষ, রোগের জীবাণু, সবকিছুই মানুষের উপকারে আসতে পারে যদি তা সঠিক নিয়মে শক্তিকরণ করে ব্যবহার করা যায়। আমরা ওষুধের কথা বলতে গিয়ে একটু সংক্ষেপে আর একটু বলবো অ্যান্টিমায়োজমেটিক ঔষধ এবং ইন্টার কারেন্ট রেমেডি। এই দুটি কথা আমরা প্রায় বইয়ে দেখি। হোমিওপ্যাথি চিকিৎসায় ক্রনিক বা জটিল রোগ সারানোর ক্ষেত্রে অ্যান্টিমায়োজমিক এবং ইন্টার কারেন্ট রেমেডি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার। সহজ কথায় আমরা একটু আলোচনা করি। যেসব ঔষধ শরীরের গভীরে লুকিয়ে থাকা দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ, যাকে আমরা মায়াজম হিসেবে জানি, সেটাকে ধ্বংস করতে বা নিষ্ক্রিয় করতে সক্ষম এমন ঔষধকেই আমরা অ্যান্টিমায়োজমেটিক ঔষধ বলি। অর্থাৎ এমন একটি ওষুধ যা দিয়ে
মায়াজমকে, নির্দিষ্ট মায়াজমকে নির্মূল করা সম্ভব হয়, সেটাকে বলা হয় অর্থাৎ মায়াজমের বিরোধী। হোমিওপ্যাথিতে আমরা সব ক্রনিক রোগের মূলে মায়াজম থাকে সেটি জানি। সাধারণ ঔষধ লক্ষণ দূর করলেও মায়াজম দূর করতে পারে না। কিন্তু এখন আধুনিক যুগে এসে আমি নিজেও কিছু অবাক হই, হয়তো আমার জানা ত্রুটিও থাকতে পারে। আমি সুব্রত ব্যানার্জির মায়াজমেটিক প্রেসক্রাইবিং বইটি পড়ার পরে আমি অবাক হয়ে যাচ্ছি, এবং এখন দেখি আধুনিক যুগে এসে দেখি সব ওষুধেই মায়াজমেটিক দিক আছে, কোনটিতে হালকা, কোনটিতে গভীর। আমরা আগে ভাবতাম অ্যাকোনাইটে মায়াজমেটিক দিক নেই, কিন্তু এখন অ্যাকোনাইটে সবগুলো মায়াজম আছে। মৌলিক 3টি মায়াজমই অ্যাকোনাইটের মধ্যে আছে, বেলেডোনায় আছে। আমরা ভাবতাম অ্যাসরিক ওষুধ, অর্থাৎ এর মধ্যে কোনো মায়াজমেটিক দিক নেই। তো যাই হোক, আমরা এই যে মায়াজমের কথা বললাম, অর্থাৎ ক্রনিক রোগ সারার জন্য মায়াজম থাকে, এবং আমরা যখন মায়াজম দূর করতে পারি না, মানে রোগ যখন দূর করতে পারি না মায়াজম, তখন আমরা একটা ওষুধ নির্বাচন করি যা দিয়ে ওই মায়াজম থেকে নির্মূল করা যায়। এখানে আমরা দেখি অ্যান্টিসোরিক, যা সোরা মায়াজমকে ধ্বংস করে, অ্যান্টিসিফিলিটিক, যা সিফিলিটিক মায়াজমকে ধ্বংস করতে পারে। যেমন সোরের ক্ষেত্রে আমরা সালফারকে বলি রাজা। অ্যান্টিসোরিক মায়াজমের একটা প্রধান সালফার, সোরিনাম, প্রথম সাহিত্য। অ্যান্টিসিফিলিটিক মায়াজম ধ্বংস করতে পারে মার্কুরিয়াস সল্ট, সিপিলিনামের মতো ওষুধ। অ্যান্টিসাইকোটিক মায়াজম ধ্বংস করে থুজা, মেডোরিনাম, প্রথম সাহিত্য। এখন আমরা মায়াজম, অ্যান্টিসোরিক মায়াজম আমরা কখন প্রয়োগ করি? যখন রোগীর লক্ষণে কোন নির্দিষ্ট মায়াজমের প্রাধান্য দেখা যায়। আমরা যখন দেখি যে হ্যাঁ এটা গভীর, সোরা প্রবল, তার আধিক্য বেশি, সেক্ষেত্রে আবার দেখা যায় যে সাইকোটিকের আধিক্য বেশি, সিভিলিটিকের আধিক্য বেশি, সেই অনুসারে মায়াজম অনুসারে ঔষধ নির্বাচন করা হয়। এগুলো অ্যান্টি মায়াজমিক ওষুধ। আশা করি বুঝতে পারছি আমরা। এবার আমরা দেখি ইন্টার কারেন্ট রেমেডি। এই কথাগুলো প্রায় শুনি, ইন্টার কারেন্ট রেমেডি। এই যে ইন্টার শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী বা মাঝখানে, আর কারেন্ট মানে প্রবাহ। অর্থাৎ কোন রোগের চিকিৎসা চলাকালীন সময়ে যখন নির্বাচিত ওষুধ কাজ করে না, বা কাজ করা বন্ধ করে দেয়, বা আরোগ্যের গতিকে থামিয়ে দেয় বা থেমে যায় নিজে নিজে, তখন সেই প্রবাহকে চালু করার জন্য মাঝপথে যে বিশেষ ঔষধটি প্রয়োগ করা হয় সেটাকেই আমরা ইন্টার কারেন্ট রেমেডি বলি। আপনি ওষুধ প্রয়োগ করলেন, কাজ শুরু করছে, থেমে গেছে, সেটি অ্যাকুরেট ক্ষেত্রে হতে পারে, ক্রনিক ক্ষেত্রে হতে পারে, বা একটি বাধা আসছে, ওষুধের ব্যাঘাত ঘটছে, আগাচ্ছে না, সেই জায়গাটাকে এগিয়ে নেওয়ার জন্য মাঝপথে যে ওষুধটি প্রয়োগ করা হয় সেটিকেই বলা হয় ইন্টার কারেন্ট রেমেডি বা মধ্যবর্তী ঔষধ। কেন দিই আমরা সেটি? ডাক্তার কেন্টের মতে অনেক সময় সুনির্বাচিত ঔষধ, আমরা বলি ওয়েল সিলেক্টেড রেমেডি, দেওয়ার পরে রোগী ভালো হয়নি, বা কিছুটা ভালো হয়ে আর সামনের দিকে এগোয় না। এর কারণ হলো ভিতরে কোনো অবস্ট্রাকেল আসছে, বাধা আসছে, অথবা কোনো ধরনের ব্লকেজ আসছে। এই বাধা দূর করার জন্যই ইন্টার কারেন্ট রেমেডি প্রয়োগ করা হয়।
জ্বরের ওষুধ দিয়েছিলেন, আমরা দিচ্ছি, কাজ হচ্ছে না। রোগীর ভেতরের সোরা বা সাইকোসিস মায়াজম একটা ওয়াল হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসার মাঝখানে আপনি দেখলেন যে সোরা ওর মধ্যে প্রবল ভাবে আছে, আপনি রোগীকে এক ডোজ সালফার অথবা আপনার লক্ষণ অনুসারে এক ডোজ থুজা অথবা মেডোরিনাম প্রয়োগ করলেন। আপনার ওষুধের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল, দেওয়ার সঙ্গে পরেই দেখা যাচ্ছে যে রোগী উন্নতির দিকে ধাবিত হচ্ছে। এই যে মাঝপথে ওষুধটি প্রয়োগ করলেন, এটি হলো ইন্ট্রাকারাল মেডিসিন, এবং সেটি সে তার ব্লকেজ বা অবস্ট্রাকের যে বাধাটি ছিল সেটি ভেঙে ফেল, ভেঙে আপনাকে একটা পথ করে দিল, আরোগ্যের পথ, এবং আপনার রোগী সুস্থর দিকে যাচ্ছে। এই যে মাঝখানে ওষুধটি প্রয়োগ করে ব্লকেজ ভাঙা বা একটা ব্যারিয়ারকে ভেঙে দেওয়া এবং যেটি দিয়ে করা হয় সেটাকেই বলা হয় ইন্টারকারেন্ট রেমেডিস। সাধারণত ইন্টারকারেন্ট রেমেডিস ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা মায়াজমেটিক অ্যান্টি মায়াজমিক ওষুধই প্রয়োগ করে থাকি। তাহলে আমরা সহজ কথা যদি বলি, অ্যান্টি মায়াজমেটিক ঔষধ হলো ওষুধের স্বভাব যে মায়াজমকে ধ্বংস করতে পারে, আর ইন্টারকারেন্ট হলো রেমেডি হলো ঔষধ প্রয়োগের কৌশল যা চিকিৎসার মাঝখানে বা মধ্যবর্তী সময়ে প্রয়োজন অনুসারে ব্যবহার করা হয়। বেশিরভাগ সময়ই আমরা অ্যান্টি মায়াজমেটিক ঔষধগুলোকেই ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে ব্যবহার করে থাকি, কারণ মায়াজমেই অধিকাংশ ক্ষেত্রে মায়াজমেই ব্লকেজ তৈরি করে। অনেক ক্ষেত্রে অন্যান্য কারণেও ব্লকেজ আসছে, সেটা আবার দেখাবো অবস্থাগুলো কেন হয়। তো আমরা আজকে আর আলোচনা আগাবো না, আমরা ওষুধ নিয়ে অনেক কথা বললাম, এরপর আমরা দেখবো ওষুধের অ্যাকশন, ড্রাগ অ্যাকশন। পরবর্তী ক্লাসে আমরা ড্রাগ অ্যাকশন এবং অনৌষধি নিয়ে কথা বলবো, তাহলে আমাদের এই ঔষধ এবং অনৌষধি নিয়ে কথা বলা শেষ হবে। আমরা পরবর্তী ক্লাসে ড্রাগ অ্যাকশন এবং অনৌষধি নিয়ে আমরা কথা বলবো। তো যারা যে কজন আছেন শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে। আমরা খুব বেশি